আছো? পৃথিবীর রাজ্যে ভ্রমণ তোমার কেমন কাটলো? পাখিদের জীবনযাত্রার উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো? হ্যাঁ নীলপরি দিদিমণি, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। পৃথিবী রাজ্যের আমি শুধু পাখিদের জীবনযাত্রা দেখিনি, মানুষদের জীবনযাত্রাও দেখেছি। বলো কি, তুমি কি মানুষদের কাছাকাছি গিয়েছিলে? তারা তো কখনো পরীদের দেখিনি। মানুষরা দুর্লভ কিছু জিনিস দেখলে তারা তাদের নিজেদের কাছে বন্দি করে রাখতে চায়। তুমি ঠিক আছে তো মনে পড়ি? হ্যাঁ নীলপরি দিদিমণি, আমি একদম ঠিক আছি। কিন্তু যে দুটো মানুষকে আমি দেখেছিলাম তারাই আমার জীবন রক্ষা করেছে। তারপর মণিপুরী পরীদের স্কুলে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। জুলিপরি, তুমি যাবে জলপরীদের দেশে, আর জলপরীদের দেশে যেয়ে তুমি তাদের জীবনযাত্রা রক্ষা করবে। তারপর পরিরাজ্যে ফিরে এসে তাদের জীবনযাত্রা লক্ষ্য করে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে নীলপরি দিদিমণি, আমি তাহলে এক্ষুনি জলপরি রাজ্যে রওনা দিচ্ছি। দাঁড়াও জুলিপরি, জলপরি রাজ্য যতটা দেখতে মনোরম ততটাই দুর্গম। তুমি জাদুর নীলমণি তোমার কাছে রাখো, তোমার কাজে আসবে। নীলপরি ছাত্র জুলিপরিকে নীলমণিটি দিয়ে দেয়। তারপর জুলিপরি অদৃশ্য হয়ে পৌঁছায় জলপরি রাজ্যের স্থলভাগে। পালিয়ে যাও, তাড়াতাড়ি জলে ডুব দিয়ে পালিয়ে যাও, সে এদিকেই আসছে। ওরে বাবা, সে এসে গেছে, যে যার প্রাণ বাঁচিয়ে জলে ডুব দাও। এই কথা বলে জলকুমার ও বাকি জলপরীরা জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। জলপরীরা এভাবে কার ভয়ে ডুব দিয়ে চলে গেল? ঠিক তখনই দেখা যায় প্রকাণ্ড ড্রাগন উঠতে উঠতে এসে জলের উপর তার মুখ দিয়ে আগুনের গোলা ছুটতে থাকে। সব কটা জলপরি পালিয়ে গেল, কিন্তু কটা দিন আমার হাত থেকে রক্ষা পাবে। আমি সব কটাকে ধরে নিয়ে চলে যাব। এই কথা বলে প্রচন্ড ড্রাগন গর্জন করে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর এই সব কিছু গাছের আড়াল থেকে দেখে জুলিপরি। বাবা, কি ভয়ঙ্কর ড্রাগন! জলপরীরা সময় মতো না পালিয়ে গেলে তাদের ধরিয়ে ফেলতো। এখন তো সব জলপরীরা জলের নিচে। এখন আমি তাদের জীবনযাত্রা দেখবো কি করে? যদিও আমিও জলপরী হতাম, তাহলে ওদের রাজ্যে গিয়ে ওদের দেখতে পেতাম। জুলি রাতে নীলমণি আলোর মধ্যে চমকে ওঠে, সে জলপরীতে রূপান্তরিত হয়। ওরে বা, এই মণি আবার রূপ পরিবর্তন করতে পারে। যাই, আমি এবার জলে যাই। এই কথা বলে জুলিপুরি জলে ডুব দিয়ে সাঁতরাতে পৌঁছয় জলরাজ্যে। তারপর সেখানে জলপরি ও তার কন্যাকে দেখে। আমি বরং পাথরের আড়ালে লুকিয়ে ওদেরকে দেখি। যদি অচেনা জলপরীকে দেখে কোনো সমস্যা সৃষ্টি হয়। মা, বাবা কখন ফিরে আসবে? আচ্ছা মা, আমাদের সাগর রাজ্যে ওখানে কি আছে? এই পৃথিবীতে কি কি আছে? আমার সাগর রাজ্যের স্থলভাগের উপর দেখতে খুব ইচ্ছে করে। চলো না মা, এই নীল সাগরের উপরে যাওয়া আমাদের একদম উচিত হবে না, কিন্তু এই পৃথিবীতে অনেক কিছু আছে, আমাদের সেখানে যাওয়া একদম অনুমতি নেই। এই পৃথিবীতে আরো অনেকে থাকে। হ্যাঁ মা, আমাদের জলরাজ্যে ছাড়া আর 3 লোকে আলাদা আলাদা জীব বসবাস করে। মা, বাকি 3 লোকের নাম কি? সর্বপ্রথম স্বর্গলোক, যেখানে পরীরা বসবাস করে। আর দ্বিতীয় ভূমি, যেখানে মানুষেরা বসবাস করে। আর দ্বিতীয় আমাদের জলরাজ্য। আর চতুর্থ পাতাল লোক, যেখানে ইচ্ছাধারী নাগ নাগিনী বসবাস করে। সে তো দারুণ ব্যাপার। মা, আমি এই 3 লোক ঘুরে দেখতে চাই। সেখানকার বসবাসকারীদের দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। আমরা জলপরীরা জলরাজ্য থেকে শুধু ভূমি রাজ্যে যেতে পারি, আমরা কখনোই পরিলোকে ও পাতালোকে যেতে পারি না মা। ঠিক তখনই মণিমালার স্বামী রত্নকুমার তাদের কাছে আসে।
মণিমালা, আবার সেই ড্রাগন এসেছিল। আমি সঠিক সময় জলপরীদের নিয়ে ফিরে এসেছি। তুমি ঠিক আছে তো? আর আমাদের কার্য সম্পূর্ণ হয়েছে তো? হ্যাঁ মণিমালা, আমরা সবাই সবার জাদু মুক্তে পর্যাপ্ত সূর্যের আলোক শক্তি সম্পূর্ণ করতে সংগ্রহ হয়েছি। চলো এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেই। এরপর রত্নকুমার ও মণিমালা ও তাদের রীতা ঘরে ফিরে যায়। আর জুলিপরি জলপরীর বেশে নীল সাগর ঘুরে ঘুরে দেখতে থাকে। জলপরীদের জীবনযাত্রা দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। মা, তুমি জেদ করো না। আমাদের সাথে সাগরের উপরে যাওয়াটা তোমার ঠিক হবে না। সেখানে অনেক বিপদ আছে। না বাবা, আমিও তোমাদের সাথে যাব। এই জলরাজ্যের উপরের দুনিয়া আমিও দেখতে চাই। সূর্য অস্ত যাওয়ার আগে আমি আর তোমার পিতা ফিরে আসব। ততক্ষণ তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করো। না মা, আমিও যাব, তোমাদের সাথে যাব। ঠিক আছে, কিন্তু সব সময় জলের উপরে কিন্তু আমাদের সাথেই থাকবে, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। এই কথা বলে মণিমালা, রত্নকুমার, তার কন্যা রীতা জলের উপরিভাগে যাওয়ার জন্য রওনা দেয়। তাদের পিছু পিছু জুলিপরিও যেতে থাকে। তারপর তারা জলের উপর মাথা তোলে। বাহ, কি সুন্দর নীল আকাশ, কি সুন্দর বাতাস। মা, ওটা কি উড়ে যাচ্ছে আকাশে? ওই আলোক বস্তুটি কি? ওটা ওটা হলো পাখি, স্থলভাগের জীব, যারা আকাশে উড়ে বেড়ায় আর গাছের বাসা বানায়। আর আলোক বস্তুটি হলো সূর্য, যা পৃথিবীটিকে জীবন্ত করে রেখেছে। জলের উপরে মাথা তুললে জলপরীরা আমাকে দেখে ফেলবে। আমি বরং অদৃশ্য হয়ে জঙ্গলের গাছের আড়ালে লুকিয়ে পড়ি। জুলিপরির হাতে নীলপরি চমকে ওঠে আর সোজা সে পরিরূপে জঙ্গলে প্রকট হয়। তারপর গাছের আড়াল থেকে লুকিয়ে জলপরীদের দেখতে থাকে। ওই পাখিটা গিয়ে এখন গাছে ডালে বসলো। বাবা মা চোখ বুজে জাদু মুক্তের সাহায্যে আলো রশ্মি গ্রহণ করছে। আমি বরং ওই দিকটা গিয়ে পাখিটা ভালো করে দেখি। এই কথা বলে রীতা মা বাবার অজান্তেই কিনারে গিয়ে পাখিটিকে দেখতে থাকে। বাহ, কি সুন্দর মা পাখিটি বাচ্চাদের ভালোবাসছে। কত সুন্দর এই স্থলভা। ওখানে কি গাছের গোড়ায় কি নড়লোটা? কে কে আছো? গাছের আড়ালে লুকিয়ে থাকা জুলিপরিকে জলে থাকা রীতা দেখতে পেয়ে যায়। বেরিয়ে আসো, বেরিয়ে আসো গাছের আড়াল থেকে। ভয় নেই, আমি তোমার কিচ্ছু করব না। জুলিপরি আড়াল থেকে বেরিয়ে জলপরি রীতার কাছে এগিয়ে যায়। জলপরি কন্যা রীতা জুলিপরির রূপ ও ডানা দেখে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমার নাম কি? তোমার পিঠে ডানা কেন? তুমি কি উঠতে পারো? আমার নাম জুলি। হ্যাঁ, আমি উঠতে পারি। বাবা রে, আমরা যেমন জলে সাঁতার কেটে ঘুরে বেড়াই, তেমন নাকি পরীরাও পরীরাজ্যে ডানা মেলে ঘুরে বেড়ায়। রীতার কথা শেষ হতেই প্রচন্ড ড্রাগন গর্জন করতে করতে উঠতে উঠতে সেখানে আসে। মণিমালা, ড্রাগন আসছে। আমাদের এক্ষুনি জলে ডুব দিয়ে পালিয়ে যেতে হবে। এটা এটা কোথায়? এটা কোথায় গেল? তারপর দেখে তাদের মেয়ে জল থেকে অনেক দূরে জলের কিনারায় চলে গিয়েছে আর ড্রাগন তার দিকে এগিয়ে যাচ্ছে। এই তো পেয়েছি, জলপুরি তাদের থেকে আলাদা আছে। একে আমি তুলে নিয়ে যাব। তারপর ড্রাগন রীতার কাছে গিয়ে তাকে পায়ে করে তুলে নিয়ে যায়। মা, বাঁচাও! মা! রীতা, রীতা! তারপর জুলিপরিও তার পিছু উঠতে থাকে। তারপর জাদুদণ্ড দিয়ে ড্রাগনের উপর জাদু প্রয়োগ করতে থাকে। এ আমার কি হচ্ছে? কোন অলৌকিক শক্তি আমার শক্তি কেড়ে নিচ্ছে? ড্রাগন তার পা থেকে জলপরি রীতাকে জলের উপর ছেড়ে দেয়। তারপর সে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। পরীক্ষণা, তুমি না থাকলে আমার মেয়েকে হয়তো বাঁচাতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
তাহলে তুমি একজন পরী। ধন্যবাদ জুলি পরী, তুমি আমার বন্ধু হবে। হ্যাঁ, অবশ্যই তোমার বন্ধু হব। তবে সূর্য অস্ত যেতে চলেছে, আমাকে এখন পরিরাজ্যে ফিরে যেতে হবে। বিদায় বন্ধুরা। এই কথা বলে জুলি পরি অদৃশ্য হয়ে পরিলোকের স্কুলে ফিরে আসে। জুলি পরীকে দেখে দিদিমণি নীল পরি জিজ্ঞাসা করে, জুলি পরী, কেমন কাটলো তোমার সাগর রাজ্যের ভ্রমণ? জলপরীর জীবনযাত্রা ভালো করে পর্যবেক্ষণ করেছে তো? দুটি মৎস্যকন্যাকে দড়ি দিয়ে বেঁধে কড়াইয়ে বসিয়ে দেয়। তারপর তাদের ভাজার জন্য উনুনে আগুন জ্বালাতেই প্রবল সুনামির কারণে নীল সাগরের জলরাজ্য একেবারে লন্ডভন্ড হয়ে যায়। তাতে জলপরীদের প্রাণ হারায়। কিছু জলপরী ঘর ছাড়া হয়। আর শামু কুমার, তুমি যে করে হোক আমার দুটি ডিম খুঁজে নিয়ে আনো। এত কষ্ট করে, এত যত্নে করে আমার দুটি ডিমকে আমি আগলে আগলে করে রেখেছি, কিন্তু সমুদ্র রাজ্যের প্রবল সুনামিতে আমার সুখের সংসার একবারে নষ্ট হয়ে গেল। আমার সদ্যজাত দুটো সন্তান। কেঁদো না ঝিনুকমালা, কেঁদো না। দেখবে আগের মতো সব ঠিক হয়ে যাবে। আমরা নতুন করে আবার সংসার গড়ে তুলবো। একদিন না একদিন আমাদের সন্তানদের ঠিক খুঁজে বের করব। তুমি আর কেঁদো না। এই কথা বলে শামু কুমার ঝিনুকমালাকে সান্ত্বনা দিতে থাকে। নাগরাজ, আমার ডিম পাড়ার সময় হয়ে এসেছে, আমি আর পথ চলতে পারছি না। তুমি শীঘ্রই কোনো আশ্রয়ের ব্যবস্থা করো। এরপর নাগিন আর নাগরাজ এক নিরাপদ সন্ধানের আশ্রয় খুঁজতে থাকে। এদিকে ঝড় বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। ঘন ঘন বাজ পড়ছে। প্রবল ঝড়ের কারণে বড় বড় গাছের ডাল ভেঙে পড়ছে। কিছু দূর চলার পর নগিন, ওই দেখো দূরে একটা কুটির দেখা যাচ্ছে। কুটিরটি ভাঙাচির হলেও আমরা আজ রাতে দিনটা কাটিয়ে দিতে পারবো। আর তুমি নিরাপদে সেখানে ডিম দিতে পারবে। কাল সকাল হলে না হয় আমরা নতুন কোনো ব্যবস্থা করে নেব। এই কথা বলে নাগিন আর নাগরাজ ওই কুটিরের মধ্যে আশ্রয় নেয়। রাত বাড়ার সাথে সাথেই ঝড় বৃষ্টির প্রকোপও আবার প্রবল হয়। সেই রাতে জঙ্গলের কুটিরের মধ্যে নাগিন দুটি ডিম দেয়। নাগরাজ, দেখো আমি দুটি ডিম পেড়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, শুধু মনে হচ্ছে ওরা কবে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসবে, আর আমি ওদের খুব আদর করব। এই ঝড় বৃষ্টিতে সারাদিন অনেক ধকল গিয়েছে। তুমি একটু বিশ্রাম নাও, অনেক ক্লান্ত হয়ে পড়েছো। আমি না হয় সারা রাত জেগে এদের পাহারা দিচ্ছি। এরপর নাগিন ঘুমিয়ে পড়ে আর নাগরাজ জেগে জেগে ডিমগুলি পাহারা দিতে থাকে। কিন্তু ভোর রাতের দিকে নাগরাজও ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎই প্রবল ঝড়ের দাপটে ওই ভাঙ্গা কুটিরের চালের একটি অংশ ভেঙে পড়ে নাগিনের দুটি ডিমের উপর। এ কি সর্বনাশ হলো! নাগিন এই ঘটনা দেখলে যে খুব কষ্ট পাবে। না না, নাগিন ঘুম থেকে ওঠার আগেই আমাকে যে করে হোক দুটি ডিম জোগাড় করে আনতেই হবে। এরপর নাগরাজ ভাঙ্গা কুটির থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘুরতে থাকে। তখন ঝড় বৃষ্টিও থেমে গেছে। নাগরাজ খুঁজতে খুঁজতে একটি নদীর ধারে এসে পৌঁছয় আর নদীর পাড়ে দেখতে পায় ওই নদীর পাড়ে ওগুলো কি? দেখে তো ডিম মনে হচ্ছে, কিন্তু ওগুলো কার ডিম? গিয়ে দেখি তো। নাগরাজ নদীর পাড়ের দিকে ডিম দুটোর কাছে এগিয়ে যায়। এই ডিমগুলো তো অবিকল নাগিনের ডিমের মতো তো, কিন্তু এই ডিমগুলি কার ডিম? আশেপাশে কাউকে তো দেখছি না তো। আমি বরং নাগমণি স্পর্শ করে দেখি এগুলো কার ডিম। নাগরাজ তার নাগমণি ডিমের গায়ে স্পর্শ করাতেই নাগরাজ বুঝতে পেরে যায় এগুলি কার ডিম।
তখন সে মনে মনে কি যেন একটা ভাবে, তারপর সোজা নাগিনের কাছে ফিরে যায়। নাগরাজ, তুমি কোথায় গিয়েছিলে? আর আর আমার ডিমগুলি তোমার হাতে কেন? কোথায় গিয়েছিলে তুমি? তুমি ঘুমোচ্ছিলে বলে ডিমগুলিকে নিয়ে নিরাপদ স্থান খুঁজতে গিয়েছিলাম। এই জঙ্গলের শেষ প্রান্তে এক বিশাল বড় গুহা রয়েছে। ওই স্থান একেবারে নিরাপদ। আজ থেকে আমরা ওই গুহায় থাকবো, চলো। তারপর তারা সেই গুহার দিকে যায় আর সেখানেই থাকতে শুরু করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। যেদিন ডিম ফুটে বাচ্চা বের হবে সেদিন নাগরাজ, আর কিছুক্ষণের মধ্যে আমার দুটি ডিম ফুটে ফুটফুটে বাচ্চা বের হবে। আমি যে আর ধৈর্য ধরে রাখতে পারছি না। কিন্তু বাচ্চাদের জন্য তো নতুন খাবারের ব্যবস্থা করতে হবে। এই গুহাতে তো কিছু খাবারের ব্যবস্থা নেই। তুমি বরং ওদের জন্য তাড়াতাড়ি করে খাবার জোগাড় করে নিয়ে আসো। কিন্তু নাগরাজ, কোনো কিন্তু না, আমি ডিমে পাহারা দিচ্ছি, তুমি গিয়ে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। এইভাবে ছল করে নাগরাজ নাগিনীকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপরে ডিম ফুটে ফুটফুটে দুটো মৎস্যকন্যা বেরিয়ে আসে। এরপর নাগরাজ নিজের নাগমণি তাদের গায়ে ছুঁয়ে মৎস্যকন্যাদের নাগকন্যা রূপ দেয়। তারপর নাগিন খাবার নিয়ে ফিরে এলে, এই দেখো নাগিন, আমাদের দুটো ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। ওই দেখি দেখি, এদের একজনের নাম হলো করি আর একজনের নাম হলো কমলা। এভাবে দিনের পর দিন কাটতে থাকে। করি আর কমলা খুব সযত্নে নাগিন আর নাগরাজের কাছে বেড়ে ওঠে। নাগরাজ তাদের সব সময় পূর্ণিমা চাঁদের আলোর থেকে বাঁচিয়ে রাখে। এরপর করি আর কমলার যখন 5 বছর বয়স পূর্ণ হয়, সেদিন ছিল পূর্ণিমার রাত। নাগিন, করি আর কমলা এখন ঘুমিয়ে আছে। আমি বরং নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি। তুমি রান্নার প্রস্তুতি সব করে রেখো আর খেয়াল রেখো পূর্ণিমা রাতের কোনোভাবেই এই চাঁদের আলো যেন তাদের গায়ে না পড়ে। আমি চললাম। এই কথা বলে নাগরাজ মাছ ধরতে চলে যায়। নাগিন তখন গুহার বাইরে এসে মাছ ভাজার জন্য দুটি উনুনে দুটি কড়াই বসিয়ে মাছ ভাজার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করি ও কমলার ঘুম ভেঙে যায়। মা, মা, কোথায় গেলে তুমি? বোনো, মা মনে হয় গুহার বাইরে আছে। চল আমরা গুহার বাইরে যাই। এই কথা বলে করি আর কমলা গুহার বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই চাঁদের আলো গায়ে পড়তেই তারা হঠাৎ করে ছটফট করতে শুরু করে। আর তারপরে তারা তাদের আসল মৎস্যকন্যা রূপে ফিরে আসে। মা, বাঁচাও মা, আর পারছি না। মা, বাঁচাও। জল ছাড়াই দুটি মৎস্যকন্যা ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। তখনই নাগিন সেখানে আসে। ও বাবা, এ তো দেখছি দুটো মৎস্যকন্যা নদী থেকে উঠে এখানে ভুল করে চলে এসেছে। নাগরাজ এসে দেখলে তো পুরো চমকে যাবে। আজ এই দুটো মৎস্যকন্যাকে ভেজে খাবো, কুড়ি আর কমলাকে দেবো। মৎস্যকন্যা ভাজা খেয়ে ওরা ভীষণ খুশি হবে। এই কথা বলে নাগিন দুটি মৎস্যকন্যাকে দড়ি দিয়ে বেঁধে কড়াইয়ে বসিয়ে দেয়। তাদের ভাজার জন্য উনুনে আগুন জ্বালাতেই নাগরাজ সেখানে ফিরে আসে। নাগিন, এ কি করছো তুমি? এক্ষুনি উনুনে আগুন বন্ধ করো। ওরা যে আমাদের সন্তান, করি আর কমলা। নাগরাজের এমন কথা শুনে নাগিন পুরো অবাক হয়ে যায়। তখন ধীরে ধীরে সকাল হয়ে যায়। নাগিন দুই মৎস্যকন্যাকে কড়াই থেকে নিচে নামিয়ে বলে, এ তুমি কি বলছো নাগরাজ? এই দুটো মৎস্যকন্যা আর আমাদের কড়ি আর কমলা গুহার ভিতর ঘুমিয়ে রয়েছে। এরপর নাগরাজ নাগিনকে অতীতে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। তা শুনে নাগিনীর চোখে জল এসে যায়।
এই কারণে তোমাকে বারবার আমি সাবধান করতাম যেন কড়ি আর কমলা গায়ে চাঁদের আলো না পড়ে। তুমি সহ্যদাত কষ্ট পাবে, তাই তোমায় কিছু আমি জানাইনি। এরপর নাগিন কুড়ি আর কমলার বাঁধন খুলে দেয়। তারপর তাদেরকে কোলে নিয়ে বলে, এদের পরিচয় যাই হোক, এরা আমার সন্তান। এতদিন ধরে আমি ওদের বড় করেছি, আজ কিনা আমি এদেরকে হত্যা করতে গেছিলাম। এরা আমার সন্তান, কড়ি আর কমলা। তারপর নাগরাজ তার নাগমণি তাদেরকে ছুঁয়ে আবার আগের মতো নাগিন করে দেয়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।